কোরবানির চামড়া নিয়ে এবারও হতাশা। বিক্রি হচ্ছে পানির দরে। 50 থেকে 100 টাকায়ও কিনতে অনীহা আড়তদারদের। সিন্ডিকেটকে দায়ী করছেন মৌসুমি ব্যবসায়ীরা। অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। চামড়াগুলো এখানে কি জন্য আমরা আনছি জিজ্ঞাসা করেন। শুধুমাত্র এই গাড়ির ভাড়া যেগুলা এগুলাই হচ্ছে। ওরা যা সিন্ডিকেটের লোক তো সবাই লেবার টেবার লাগিয়ে 10 লাখ টাকা লস হইব। দেরিতে নষ্ট চামড়া নিয়ে আসার দোহায় আড়তদারদের, আলোচনা ছাড়াই দাম নির্ধারণের অভিযোগ। এটা এখন নষ্ট হয়ে গেছে, সব পচে গেছে, এটা এখন কোনো কাজে আসবে না। চামড়া আমরা কিনি, আমাদের হক বেশি এই যে লবণটা সরকারের থেকে সাহায্য পাওয়ার, কিন্তু সরকার আমাদেরকে দেয়নি। হোল দা ইয়ারে চামড়ার ব্যবসা আমরা ট্যানারি মালিকরা করে থাকি, তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে রেটের এই প্রবলেম তো হবেই। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, চিড়িয়াখানায় শিশুদের উচ্ছ্বাস। সারা দেশেই বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজ। ঈদের পরদিনও গ্রামে ছুটছেন রাজধানীবাসী। লঞ্চেও যাত্রীর চাপ। ট্রেনের ভেতরে নেই তিল ধারণের ঠাঁই। ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা। বাস কাউন্টারেও ভিড়। আজও পশু কোরবানি অনেকের। বর্জ্য অপসারণে নিরলস কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় নগরবাসীর সন্তোষ। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় বিএনপি নেতা আমির খসরুর। পক্ষপাত দুষ্টভাবে এপ্রিলে ভোট নেয়ার পায়তারা। গভীর সংকট তৈরির শঙ্কা। এবং কাল 4 দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ রাজার কাছ থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। কোরবানির পশুর চামড়া নিয়ে এবারও হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। পানির দরে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে সাভারের ট্যানারি ও আশপাশের আড়তে। ঢাকার বাইরে থেকে আসা প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে 50 থেকে 200 টাকায়। এই অবস্থার জন্য সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। তীব্র রোদ আর গরমে পচন ধরতে শুরু করেছে কোরবানির পশুর চামড়ায়। ফেলে দেওয়া হয়েছে আড়তের পাশেই। সরকারি নির্দেশনা উপেক্ষা করে 11 লাখ টাকা লগ্নি করে 10 ট্রাক লবণ ছাড়া কাঁচা চামড়া নিয়ে সাভারের চামড়া শিল্পনগরীতে এসেছেন সিলেটের মৌসুমি ব্যবসায়ী জামিল হোসেন। প্রতি পিস 300 থেকে 350 টাকা দরে কিনলেও বাধ্য হয়ে 100 থেকে 200 টাকায় ছেড়ে দিচ্ছেন। আমার প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা শুধু এই চামড়াতেই খরচ হয়েছে। যা বিক্রি করিয়ে আমি পাইছি এগুলাতে আমার শুধুমাত্র এই গাড়ির ভাড়া যেগুলা এগুলাই হচ্ছে, তার চেয়ে বেশি আর কিছু নেই। আমার পুঁজিগুলো শেষ। শুধু জামিল নয়, একই পরিস্থিতিতে পড়েন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আরেক ব্যবসায়ী আইনুদ্দিন। 1 ট্রাক চামড়া বিক্রি করেছেন মাত্র 50 টাকা পিস দরে। লবণ তোমার সব কিছু আছে, টাকা পয়সা কিছু আছে, কিন্তু তারা তার মাল লয় না। আর থেকে 10 লক্ষ টাকা লস হইব, লেবার টেবার লাগিয়ে 10 লাখ টাকা লস হইব। আমরা যে ন্যায্য মূল্যটা পাওয়ার কথা ছিল ওইটার 10 ভাগের আমরা পাই নাই। এদিকে চামড়া আসছে পুরান ঢাকার পোস্তার আড়তগুলোতে। এখানে আকার ভেদে প্রতি পিস গরুর চামড়া কেনা হচ্ছে 500 থেকে 850 টাকায়। চামড়া সংগ্রহে অনভিজ্ঞতা ও সময় মতো লবণ না দেয় নষ্ট হচ্ছে বলে অভিমত আড়তদারদের। কোরবানি হয়েছে, এটা টাইম মতো আসতে পারে, টাইম মতো লবণ হয়নি দেখে এটা নষ্ট হয়ে গেছে। রাস্তায় বসে চামড়া কিনা, টোকা চামড়া আমরা কিনি, আমাদের হক বেশি এই যে লবণটা সরকারের থেকে সাহায্য পাওয়ার, কিন্তু সরকার আমাদেরকে দেয়নি। যে রেট দিছে ওই হিসাবে আমাদের হিসেব যদি বেচা কিনা করতে যাই আমাদের টাকা পয়সা থাকবে না। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, এবারে কোরবানি কম হওয়ায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণের পরামর্শ তার। বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এরা সমন্বয় করে আবার রেট দিয়ে দেয়। রেট দেওয়ার পর বেসিক্যালি কিন্তু ব্যবসা আমরা করে থাকি, হোল দা ইয়ারে চামড়ার ব্যবসা আমরা ট্যানারি মালিকরা করে থাকি, তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে রেটের এই প্রবলেম তো হবেই। চলতি বছরের জন্য ঢাকায় প্রতি বর্গফুট লবণ দেওয়া চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 60 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে দামের কারসাজির মুখে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে শত শত পশুর চামড়া। আড়তদাররা 1 পিস চামড়া 100 টাকায়ও কিনছেন না বলে অভিযোগ
বিক্রেতাদের। এতে ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। শাখাউচ্চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাস্তার উপর শত শত পিস চামড়া পড়ে থাকার এই চিত্র চট্টগ্রাম নগরের মুরাদপুর আতুরা ডিপো এলাকার আড়তদারদের কাছে বিক্রি করতে না পেরে এভাবে ফেলে রাখা হয়েছে এসব চামড়া। সময় মতো লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা না হয় চামড়াগুলো এখন নষ্ট হওয়ার পথে। 250 পিস চামড়া আনছে, ওরা কেউ জিজ্ঞাসা করে না এখন পর্যন্ত। অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। যারা গদিয়ালা ওরা আসি আমাদেরকে চামড়াগুলো এখানে কি জন্য যে আমরা আনছি জিজ্ঞাসা করে না, এখন ডাকতেছি দাঁড়াইতেছে না। গ্রাম অঞ্চলের পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লা থেকে সংগৃহীত চামড়ার দাম হাঁকা হচ্ছে 100 টাকারও কম। কোনো কোনো ক্ষেত্রে আড়তদাররা চামড়া না নিয়ে ফিরে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। ন্যায্য দাম দূরে থাকুক, উল্টো চামড়া নিয়ে আসা গাড়ির ভাড়ায় মিলছে না। আমার সব চামড়া নষ্ট হয়ে গেছে, 800 চামড়া। এখন আমি বাড়ি ঘরে দেখতে না, আর মানুষ মারি ফেলি, মানুষ তো তার সহ্য করি আর নিয়ে এখন কি করি তারি মরি গে 2 লক্ষ নিয়ে চামড়া আমার এই তাল বেগুন। এসব অভিযোগ মানছেন না আড়তদাররা। সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন বলে দাবি তাদের। এবার চট্টগ্রামে 4 থেকে 4.5 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী রেকর্ড চামড়া সংগ্রহ হয়েছে বলে জানান তারা। আমরা 500-700 টাকা 800 টাকা এরকম কিনছি। যতগুলো যে সরকারের যে রেট দিয়েছে আমরা তত এই রেটেই খরিদ করছি। কিন্তু আমার কোনো হেরফের নাই, মানে চামড়ার সাইজের উপর গ্রামগঞ্জ থেকে যে চামড়াগুলো আছে ওগুলো একটা সাইজ শুরু। এদিকে আড়তদারদের পক্ষ নিয়ে ভোক্তা অধিকার বলছে মৌসুমি ব্যবসায়ীরা দাম বাড়ানোয় চামড়া নষ্ট হচ্ছে। মৌসুমি ব্যবসায়ীদের কিছু মিস্টেকও আছেন। প্রফিট সহ একটা বর্ধিত মূল্যে চামড়া চেয়েছেন, তখন তারা কিন্তু চামড়া বিক্রি করেননি। অধিক লাভের আশায় তারা চামড়ায় লবণ না দিয়ে সেই চামড়া এখন একজন ব্যবসায়ী ফেলে রেখেছেন, সেটা আমাদের কাছে কমপ্লেইন এসেছে। চট্টগ্রামের 250-র বেশি আড়ত এবং গুদামে আগামী 15 দিন লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হবে। এরপর পাঠানো হবে রাজধানী ঢাকার ট্যানারি মালিকদের কাছে। নষ্ট হচ্ছে শত শত পিস পশুর চামড়া, আর ক্ষতির মুখে পড়ছে গ্রাম অঞ্চল এবং পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহকারী মৌসুমি ব্যবসায়ী এবং এই চামড়ার মূল দাবিদার মাদ্রাসাগুলো। চট্টগ্রামের আতুরা ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার তোহা খান তামিম, সাভারের হেমায়েতপুরের শুভ খান, খুলনায় আব্দুল্লাল মামুন রুবেল এবং নওগাঁয় আছেন এমআর রকি। প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। মূলত ঈদুল আজহায় যে চামড়া সংগ্রহ হয় সেই চামড়ায় সারা বছরই কিন্তু চামড়ার যে যোগান সেটি আসলে যোগায় এবং সেই চাহিদার পূরণ হয়ে থাকে। মূলত ঠিক আজকে দ্বিতীয় দিন আমরা লক্ষ্য করছি যে পোস্তায় আজও যেই চামড়া সেই পশুর চামড়া আসছে এবং আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত সকালের থেকে একটু ভাটা পড়লেও চামড়া আসায় আমরা দুপুর পরে এই চামড়া কিছু চামড়া আসছে এবং দুপুর পরে চামড়া আসার যে পরিমাণ সেটি আসলে বাড়বে। মূলত এখানে যারা আড়তদার রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা খুচরা ব্যবসায়ীরা চামড়া নিয়ে এসছে। সেই চামড়া খুঁটিয়ে দেখছেন যে সেই চামড়ায় আসলে খুঁত রয়েছে কিনা, সেই চামড়ায় নিখুঁত রয়েছে কিনা, কোনো ধরনের যে কাটা কিংবা বাতিল হয়ে যাওয়া সেগুলো কিন্তু রয়েছে কিনা সেটি আসলে খুঁটিয়ে যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা দেখছেন। এখানকার আড়তদাররা মূল অভিযোগটি করে থাকেন যে চামড়া মূলত যখন তারা নিয়ে আসেন দেরিতে নিয়ে আসেন, একরকম একটি বিষয় রয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে চামড়া যখন নিয়ে আসে সেটি আসলে ত্রুটিযুক্ত চামড়া নিয়ে আসেন, অর্থাৎ যারা অনভিজ্ঞ রয়েছে, বিভিন্ন অনভিজ্ঞ কসাই রয়েছে, তারা জবে করার সময় বিভিন্ন চামড়া কেটে ফেলে এবং যার দরুন এই চামড়াটি আসলে যে পরবর্তীতে কাজে লাগানোর যে বিষয়টি সেটি আসলে কষ্টকর হয়ে দাঁড়ায় বা সেটি আসলে হয়ে ওঠে না। সেজন্য মূলত সেজন্যই সেই চ্যালেঞ্জটি হয়ে দাঁড়ায়, সেটি আসলে খুঁটিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় দিনে চামড়া আসছে পোস্তায় এবং দুপুরের পর থেকে চামড়া সংগ্রহের যে বা চামড়া এখানে আসার যে বিষয়টি সেটি বাড়বে বলে এখানকার যারা আড়তদার রয়েছেন তারা সেটি বলছেন। যদিও সব মিলিয়ে চামড়ার লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ করা হয়েছিল সেটি পূরণ হবে না এবার বলে জানাচ্ছেন এখানকার যারা সংগঠক, তারা বলছেন। তো এই ছিল পোস্তায় আমার হাতে সবশেষ খবর। আমরা চলে যাব সাভারের হেমায়েতপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী শুভ খান।
আমরা দুপুরের পর, বিশেষ করে দুপুর 12টার পর থেকে দেখছি যে সাভারের চামড়া শিল্প নগরীর পাশের যে আড়ত, সেই আড়তগুলোতে আজকে যে কোরবানিগুলো হয়েছে সেই কোরবানির পশুর চামড়া এই আড়তগুলোতে এসেছে। তবে দামের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। আমরা এর আগের সংবাদে যেমনটি জানিয়েছিলাম যে ঢাকার বাইরে থেকে আসা চামড়াগুলো 50 থেকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা প্রতি পিস বিক্রি হয়েছে। আজকে যে কোরবানি হয়েছে ঢাকার আশপাশের এলাকাগুলোতে, সেই চামড়াগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে 300 থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত দাম উঠেছে। এর বেশি কিন্তু দাম দর করছেন না এখানকার আড়তদাররা। বাধ্য হয়ে যারা চামড়া নিয়ে এসেছেন তারা কিন্তু আমরা দেখেছি যে ট্যানারিতে গিয়েছেন, যে যদি সেখানে কিছুটা বাড়তি দাম পাওয়া যায়, তবে সেখান থেকে কিন্তু হতাশ হয়ে ফিরতে হয়েছে মাদ্রাসার কর্তৃপক্ষ বা মৌসুমি ব্যবসায়ী যারাই এসেছেন তাদেরকে। আবার আমরা দেখেছি যে অটোরিকশা, রিক্সায় করে 2-3টি করে চামড়াও কিন্তু এনেছেন এই আড়তগুলোতে। তারাও কিন্তু বলছেন যে আসলে দাম 300, 400, 500 টাকার উপরে পাওয়া যাচ্ছে না। এবং আড়তদাররা যে কথাটি বলেছিলেন যে ঢাকার বাইরে চামড়ার ক্ষেত্রে যে দীর্ঘ সময় ধরে আসলে লবণ না লাগানোর কারণে চামড়াগুলো নষ্ট হয়ে গিয়েছে বা মান পড়ে গিয়েছে, কিছু চামড়া আমরা নিজেরাও কিন্তু দেখেছি যে পচন ধরার উপক্রম হয়েছে। তো ঢাকার ভেতরের যে চামড়া বা আশপাশের যে চামড়াগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তেমনটি দেখা যায়নি। একদম সদ্য কোরবানি হওয়া পশুর চামড়া, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বাড়তি দর তুলছে না। সুতরাং বিক্রেতারা বা আড়তদাররা ঢাকার বাইরের চামড়ার ক্ষেত্রে যে অজুহাতগুলো দিচ্ছেন, ঢাকার ক্ষেত্রে কিন্তু সেটি প্রযোজ্য না, কিন্তু সেগুলোর কিন্তু দাম কিন্তু আমরা খুব বেশি লক্ষ্য করছি না, যে কারণে অনেকেই কিন্তু আসলে লোকসানের মুখে পড়েছেন। এবং মৌসুম ব্যবসায়ী যারা আসেন তারা কিন্তু বলছে যে পরিবহন খরচও অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে উঠছে না, বা পরিবহন খরচটা মেটাতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল সাভারের চামড়া শিল্প এলাকার আড়তগুলোতে চামড়া বেচা কেনার সবশেষ পরিস্থিতি। আমরা চলে যাব খুলনায়, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার কাছে। খুলনায়ও কিন্তু চামড়া ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু আসলে দাম দিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং তারা যে তাদের লক্ষ্যমাত্রা চামড়া সংগ্রহের সেটিও পূরণ হবে না বলে জানাচ্ছেন। আমরা দেখেছি ঈদের প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিনেও কিন্তু বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করছেন যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা, এবং খুলনার শেরে বাংলা রোড এলাকায় চামড়া সংগ্রহ করেন তারা, এবং তারপর পরে কিন্তু খুলনার 0 পয়েন্ট এলাকায় এখানে আসলে চামড়া সংরক্ষণ করা হচ্ছে। আমরা এখানে দেখছি একেবারে সারি সারি চামড়া রাখা হয়েছে এবং এখানে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে, এবং এখানে বেশ কয়েকজন আমরা দেখছি তারা আসলে লবণ দিয়ে এই চামড়া সংরক্ষণের যে কাজ সেটি আসলে করছেন। এবং যেটি বলছি যে এখানকার যারা ব্যবসায়ী তারা আসলে বলছেন যে সরকার নির্ধারিত যে মূল্য, সেই মূল্যে আসলে তারা চামড়া ক্রয় করতে পারছে না। কারণ হিসেবে তারা বলছেন যে দামে তারা আসলে ক্রয় করার কথা তার থেকে কম দামে কিনেও আসলে তারা বিক্রি করতে পারবেন কিনা সেটি নিয়ে তারা আসলে সন্দেহ প্রকাশ করছেন। এবং এই যে জায়গাটি খুলনার 0 পয়েন্ট এলাকায়, এখানে একের পর এক চামড়া যে রাখা হয়েছে, এখানে তারা বলছেন যে এখানে লবণের দাম বেশি পড়ছে এবং এখানকার শ্রমিকদেরও কিন্তু আসলে বাড়তি মূল্য দিয়ে আসলে এখানে রাখা হচ্ছে। অন্যদিকে আমরা বলি এখানে বিভিন্ন মাদ্রাসা থেকে যে চামড়াগুলো আসলে এখানে সংগ্রহ করা হচ্ছে, এবার মাদ্রাসা কর্তৃপক্ষ বলছেন তারা কিছুটা বেশি দাম পাবেন বলে আশা করেছিলেন, কারণ সরকারের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসায় আসলে লবণ দেওয়া হয়েছিল ফ্রিতে এটি সংরক্ষণ করার জন্য, এবং তারা আসলে প্রত্যাশা করেছিলেন যে তারা একটু বেশি দাম পাবেন। তবে বিক্রেতাদের কাছ থেকে যখন তারা আসেন তারা সেভাবে আসলে দাম পাচ্ছেন না। একটু বলে রাখি যে জায়গাটিতে এখানে চামড়া সংরক্ষণ করেছে ব্যবসায়ীরা বলছেন এখান থেকে তারা আসলে চামড়া আরো বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখবেন এবং এই চামড়া আর একটু বিক্রি উপযোগী হলে এটি আসলে ঢাকায় যারা বড় ট্যানারি ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে আসলে পাঠানো হবে। এবং তারা বলছেন যে এই নির্ধারিত একটি জায়গা না থাকে তারা আসলে ব্যবসা করতে সমস্যা হচ্ছেন। খুলনাতে আসলে কোনো নির্ধারিত জায়গা নেই যেখানে আসলে তারা চামড়া রেখে ব্যবসা করতে পারেন। তারা যদিও ব্যবসায়ীরা বলছেন যে চামড়া নিয়ে তাদের যেই হতাশা, তারা আসলে সেই হতাশার জায়গা থেকে বলছেন এবারও আসলে তারা আসলে আর্থিকভাবে আসলে লোকসানের সম্মুখীন হবেন। যদিও তারা বলছেন যে গত বছর যে পরিমাণ আসলে কোরবানিতে চামড়া সংগ্রহ হয়েছিল এবছর তার থেকে তুলনামূলক কম সংগ্রহ হয়েছে, এবং তারা প্রত্যাশা করছেন সরকারের জায়গা থেকে তাদেরকে উদ্যোগ নেওয়া হলে তারা হয়তো কিছুটা লোকসান পুষিয়ে নিতে পারেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে চামড়া সংগ্রহের সবশেষ খবর। আমরা একটু নওগাঁ যাব, সেখানকার চামড়া বাজারের খবর জানাবেন সহকর্মী এমআর রকি। ধন্যবাদ রুবেল। আসলে একই চিত্র এই বরেন্দ্র অঞ্চলের যারা চামড়া বিক্রি করতে এসেছেন প্রত্যেকের চোখে মুখে কিন্তু এক ধরনের হতাশার ছাপ, এবং আমরা দেখেছি বিগত বছরের ন্যায় এবারও একই চিত্র। প্রতি বর্গফুট সরকারের যে দর বেঁধে দেওয়া হয়েছিল চামড়ার 50 থেকে 55 টাকা, এই আড়তগুলোতে বা যারা চামড়া বিক্রি করতে নিয়ে এসেছেন সেখানে কিন্তু অনেকটাই অর্ধেক বা 30 থেকে 35 টাকার উপরে কিন্তু চামড়া বেচা কিনা করতে আমরা দেখিনি প্রতি বর্গফুট। এবং এখানে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছিলাম যে এবার চামড়া যারা সংগ্রহ করে থাকেন তারা অনেকটা নিরুৎসাহী একটা তাদের দিক থেকে প্রকাশ ঘটছে, কারণ তারা বলছেন যে বিগত
বিপুল পরিমাণে দেনার দায়ে তারা কিন্তু আর্থিক একটা সংকটের কারণে চামড়া কেনার যে আগ্রহ তাদের না থাকার কারণে তারা অনেকটা এই চামড়া সংগ্রহের ক্ষেত্রে একটা ভাটা তাদের দিক থেকে আমরা দেখছি। পাশাপাশি স্থানীয়ভাবে মাদ্রাসাগুলোতে কিন্তু এবার বিপুল পরিমাণে লবণ সরবরাহ করা হয়েছে। অনেক চামড়া কিন্তু মাদ্রাসায় এই মুহূর্তে জমিয়ে থাকার কারণে আড়তগুলোতে চামড়ার এক ধরনের সংকট আমরা দেখতে পাচ্ছি এবং আড়তে বিগত বছরগুলো যে পরিমাণ চামড়া এই আড়তগুলোতে আসে এবার কিন্তু তার মানে 25% মাত্র পেয়েছে, বাকি কিন্তু এখনো চামড়া বিপুল পরিমাণ মাঠ পর্যায়ে ছড়িয়ে রয়েছে। কিন্তু দরের জায়গাটায় প্রচন্ড ভাবে এক ধরনের হতাশা প্রত্যেকটি চামড়ার ক্ষেত্রে, বিশেষ করে বড় 1.5 লাখ 2 লাখ টাকা গরুর চামড়া বিক্রি করার ক্ষেত্রে আমরা দেখেছি সর্বোচ্চ এখানে 700 বা 600 টাকা এবং 300 থেকে শুরু করে এরকম প্রকারভেদে গরুর দরদাম হাঁকা হয়েছে চামড়ার ক্ষেত্রে। এবং এই দরের জায়গাটা কিন্তু প্রতি বছরের একই চিত্র এবং এই অদৃশ্য ছাপের যারা চামড়ার বাজার নিয়ন্ত্রণ করছে আসলে ভুক্তভোগীদের দিক থেকে বরাবরই অভিযোগ করা হচ্ছে যে এই ছায়া বা যারা এই চামড়া বাজার নিয়ন্ত্রণ করছে এই প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হওয়ার কারণে তারা কিন্তু এই বিপুল পরিমাণের আর্থিক একটা হতাশা এবং আর্থিক লোকসানের কথা বলছেন। এবং এই জেলায় যে পরিমাণ চামড়া এবার সংগ্রহের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এখন পর্যন্ত এখানকার ব্যবসায়ীদের দিক থেকেও কিন্তু দারুণ একটি তাদের হতাশার ছাপ আমরা দেখছি। তারা বলছেন যে এখন যে পরিমাণ চামড়া রয়েছে এই চামড়াগুলো কিন্তু খুবই কম পরিমাণে চামড়া আড়তগুলোতে আসছে এবং জেলায় প্রায় 3,80,000 পশু এবার কুরবানির একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এই লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত যে পরিমাণ চামড়া এখানে সংগ্রহ হয়েছে তাতে তারা এক ধরনের হতাশা তারা প্রকাশ করছেন এবং এই বিপুল পরিমাণের চামড়া নিয়ে কিন্তু আগামীতে দরের জায়গাটা যেমন অনিশ্চিত হয়েছে সেই সাথে কিন্তু যারা ব্যবসায়ী তারাও এক ধরনের হতাশা প্রকাশ করছেন শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত মূল্য তারাও পাবেন কিনা। এই ছিল নওগাঁ বা অঞ্চলের সার্বিক চামড়া বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা, সাভার, খুলনা এবং নওগাঁ থেকে। রাজধানীতে আজও পশু কোরবানি দিয়েছেন অনেকে। প্রথম দিনের ব্যস্ততায় দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন তারা। কোরবানির বর্জ্য অপসারণে ঈদের দ্বিতীয় দিনেও কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। এদিন পচনশীল বর্জ্যের বদলে শুকনো ময়লাই বেশি দেখা গেছে। সেগুলো তুলে নিয়ে ফেলা হচ্ছে ডাম্পিং স্টেশনে। বর্জ্য অপসারণের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন নগরবাসী। ঈদের দিনে রাজধানীতে কোরবানি হয়েছে কয়েক লাখ পশু। দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেকে। কষাই সংকট থাকায় এদিন বেছে নিয়েছেন তারা। গতকালকার কারণে কাজ ছিল তো কালকা করে কাজ এইটা কুরবানি দিতে যায়নি, আজকে কুরবানি দিব। কষাই টসাই ঠিক মতো পাওয়া যায় নাই, তাই আজকে আমরা নিরিবিলি কষাই টসাই পাওয়া যাবে, তাই আজকে আমরা কোরবানি দিতেছি। বর্জ্য অপসারণে দিনরাত পরিশ্রম করছেন ঢাকার 2 সিটির পরিচ্ছন্ন কর্মীরা। ময়লা তুলে নির্দিষ্ট স্থানে জড়ো করছেন তারা। কিছুক্ষণ পরপর গাড়ি এসে বর্জ্য তুলে নিয়ে ফেলছে ডাম্পিং স্টেশনে। এই কর্মযোগ্য সামিল 20,000 কর্মী। ময়লা অবস্থা এনটাকে আটটাকে প্রচুর উঠতেছে। কাল হ্যানটাকে পরিষ্কার করে আসছি, অনেকটাকে ময়লা পরিষ্কার সব কিছু ক্লিয়ার হইব। তো ময়লা কষ্ট করতে হবে, ঈদের মধ্যে তো বর্ধমান জমছে তো পরিষ্কার করতে হবে। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে পচনশীল বর্জ্যের দেখা মেলেনি। তবে বিচালি মাংস প্রস্তুতের সরঞ্জাম সহ শুকনো বর্জ্য রয়েছে বিভিন্ন সড়কে। নগরী দ্রুত পরিচ্ছন্ন হয়ে ওঠায় খুশি নগরবাসী। গতকালকের বজ্র আর নাই, আজকে যারা গরু জবাই হইতেছে এইগুলো আজকে সিটি কর্পোরেশন লোক এসে নিয়ে যেতেছে। এখনো পর্যন্ত ওইরকম কোনো দুর্গন্ধ এখনো পর্যন্ত ছড়ায়নি। পরিষ্কার করে ফেলছে কালকে রাতের মধ্যে, সকালের মধ্যে দেখে সব পরিষ্কার। এই সিটি কর্পোরেশনের খুবই ভালো করছে, কোনো এলাকা কোনো নোংরা নেই, পুরো সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে। ঈদের প্রথম দিন 19,500 টন কুরবানির বর্জ্য অপসারণ করেছে 2 সিটি কর্পোরেশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে জমে উঠেছে রাজধানী সহ আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে নেচে গিয়ে উদযাপন করছে নানা বয়সী মানুষ। সূর্যের তেজ থাকায় ওয়াটার কিংডমে বেশি উচ্ছ্বাস দেখা গেছে দর্শনার্থীদের। অন্যদিকে চিড়িয়াখানায় বাঘ, হরিণসহ বিভিন্ন প্রাণীদের পর্যবেক্ষণে ব্যস্ত শিশুরা। মনির হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইমুনা হায়দার চৌধুরী। নগর জীবনের ব্যস্ততা আর ইট কাঠের শহরের কোলাহল থেকে কিছু সময় মুক্তির জন্যই যেন ছুটে আসা। কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, কেউ বা শিশু সন্তানকে সঙ্গে নিয়ে। এ রাইড থেকে সে রাইড, ওয়াটার কিংডমের সব জায়গায় চোখে পড়ে শিশুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এবারও দর্শনার্থীদের মূল আকর্ষণ ওয়াটার কিংডম। গানের তালে নেচে গিয়ে হই হুল্লোড়ে ঈদ উদযাপন করেন দর্শনার্থীরা। ছোটদের সঙ্গে গানের তালে উচ্ছ্বাসে মাতেন বড়রাও। ঢাকার যান্ত্রিক জীবন থেকে একটু রিল্যাক্সিং এর জন্য
অবকাশ কাটানোর জন্য আসছি। খুব ভালো লাগতেছে, বাচ্চারা পানি খুব পছন্দ করে, এটা নিয়ে আসছি ঘুরতে। আমি প্রতি ঈদে আসি, অনেক ভালো লাগে। ভালো লাগতেছে যে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি 4 জন মিলে। তবে শিশুদের উদযাপনের মাত্রাটা যেন ভিন্ন। অফুরন্ত বিনোদনে তাদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। ঈদের মধ্যে অফিসে ছুটি পাওয়া গেছে, বাচ্চাদের নিয়ে তাদের ঘুরতে আসছে এখানে। তাছাড়া তো ছুটি পাওয়া যায় না, নানান ব্যস্ততার কারণে। বাচ্চাদেরকে একটু বিনোদনের দেওয়ার জন্য এখানে আসা। আমরা অনেকগুলো রাইডে বসেছি, আমাদের মজা হয়েছে। চাঁদের দেশটা খুব ভালো লাগবে খুব। এদিকে ঈদ আনন্দ উদযাপনে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। বাঘ আর হরিণের খাঁচার সামনে কৌতূহলী দৃষ্টি আর বানরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত খুদেদের সঙ্গে রয়েছেন বড়রাও। খুব ভালো লাগছে, বাচ্চাদের জন্য তো আসলে আমাদের আনন্দ। বাঘ দেখেছি, তারপর সিল দেখছি, তারপর উট পাখি দেখছি, তারপর হচ্ছে গিয়ে কচ্ছপ দেখছি, আর হরিণ দেখছি, আর অনেক কিছু। বইয়ের পাতায় দেখা বাঘ ভাল্লুক সামনাসামনি দেখাতে সন্তানকে চিড়িয়াখানায় নিয়ে এসেছেন বলে জানান অভিভাবকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ফ্যান্টাসি কিংডমে আছেন মাইমুনা হায়দার চৌধুরী এবং মিরপুরে চিড়িয়াখানায় আছেন মনির হোসাইন। শুরুতেই যাচ্ছে মাইমুনার কাছে। ঈদের ছুটিতে কক্সবাজার কিংবা বান্দরবানের কোনো ঝর্ণায় যেতে না পারলেও এখানকার মানুষদের মনে কিন্তু কোনো আক্ষেপ নেই, কারণ ঢাকার খুব কাছে আসলে আর এই ফ্যান্টাসি কিংডমেই আমরা দেখতে পাচ্ছি সেই কক্সবাজারের অনুভূতি নিয়ে আসলে নাগরিক জীবনের সকল কোলাহল ভুলে তারা ঈদ আনন্দে মেতে উঠেছেন। এখানে কিছুক্ষণ আগে গানের তালে নেচে নেচে আসলে ঈদ আনন্দ উদযাপন করলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা ঝর্ণার পানি এবং সুইমিং পুলের পানিতে আসলে সকল ব্যস্ততা এবং সকল যে কোলাহল সেটাকে দূরে রেখে তারা ঈদ আনন্দ উদযাপনে মেতে উঠেছেন। বিভিন্ন বয়সী মানুষ আমরা দেখতে পেয়েছি, আসলে অনেকে এসেছেন নিজেদের প্রিয়জনদের সঙ্গে নিয়ে, অনেকে এসেছেন আসলে এই ঈদের ছুটিটিকে কাজে লাগাতে খুব কাছের বন্ধুদের সাথে নিয়ে। আমাদের কাছে এখানে দর্শনার্থীরা যেটি বলছেন, আসলে ঈদের ছুটিটা অনেক লম্বা থাকলেও নাগরিক ব্যস্ততা এবং বিভিন্ন কাজের কারণে যারা যেতে পারেননি ঢাকা শহরের থেকে খুব বেশি দূরে, তারাই আসলে এখানে এসে সকল কোলাহলকে ভুলে গিয়ে আসলে তারা এসেছেন ঈদ আনন্দ উদযাপন করতে। এখানে আজকে আসলে তারা বলছেন যে কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, শুধুই রয়েছে উচ্ছ্বাস এবং আনন্দ উদযাপন। আমরা দেখেছি এখানে সকাল থেকেই মানুষজনের খুব ভিড় থাকলো, যত বেলা বাড়ছে তত আসলে বিভিন্ন বয়সী মানুষেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ আনন্দ উদযাপনে ছুটে এসেছেন এখানে। তো এই মুহূর্তে ঈদ আনন্দ উদযাপনের বাকি সংবাদ শুনতে আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানায় আমার সহকর্মী মনির হোসেনের কাছে। বিভিন্ন ধরনের পশু পাখির সাথে ঈদ আনন্দে মেতে উঠেছে নগরের শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় সকাল থেকেই মানুষের ঢল নামে এক প্রকার যে দর্শনার্থীরা আছেন, সেই দর্শনার্থীরা সকাল থেকেই এখানে ভিড় করতে থাকেন। একের পর এক যেই পশু পাখি প্রাণী আছে সেগুলো দেখতে থাকে। এই মুহূর্তে আসলে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি, আমাদের সামনেই এখন জিরাফ, আমরা জিরাফের এখানে আছি। এই জিরাফ দেখতে কিন্তু উৎসুক যে দর্শনার্থী আছে, সেই দর্শনার্থীদের ভিড় কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি এবং শিশুরা খুব উৎসাহ আনন্দের সঙ্গে জিরাফ দেখছে। তারা বলছে যে বইয়ের পাতায় তারা এই জিরাফ দেখেছে, কিন্তু এখন সরাসরি তারা সামনে থেকে দেখছে। এতে তারা আসলে বেশ উচ্ছ্বসিত। যেই বাবা মার হাত ধরে এসেছে তারা বারবার বলছে এটি কি ওটি কি, নানা প্রশ্নে জর্জরিত করছে এবং সেই উত্তরগুলো দিতে কিন্তু যে অভিভাবকরা আছেন তারাও কিন্তু বিরক্ত হচ্ছেন না, তারাও বেশ আনন্দের সময় পার করছেন এবং আনন্দের সময় কাটাচ্ছেন। এই যে সকাল থেকে বিভিন্ন প্রাণীদের সাথেই যে উৎসব মুখর পরিবেশেই শিশুরা সময় কাটাচ্ছেন, এতে আসলে যে অভিভাবকরা আছেন শিশুদের পাশাপাশি বড়রা, তারাও বেশ আনন্দিত এবং যেই ঈদের যেই ছুটি, সেই ছুটিকে তারা কাজে লাগাচ্ছেন এভাবেই ঘুরে। এবং যেহেতু রাজধানী ঢাকায় বিনোদন কেন্দ্রের যেই সংকট, সেই সংকটে কিছুটা হলেও প্রশান্তি দেয় এই মিরপুর চিড়িয়াখানা। একই সাথে যেমন হরেক রকমের দেশি বিদেশি পশু পাখি তারা দেখতে পায়, সেই সঙ্গে প্রকৃতির একটি সামঞ্জস্য রয়েছে। সেজন্যই আসলে যেই প্রকৃতি প্রেমী এবং পশু প্রেমীদের যারা যেই বিনোদন প্রেমীরা আছেন তাদের আসলে চাহিদা এবং
পছন্দের শীর্ষেই থাকে মিরপুরের এই চিড়িয়াখানা এবং সেটি আসলে আমরা দেখেছি সকাল থেকেই এখানে ভিড় করেন তারা। সকাল 9টায় যখন এই চিড়িয়াখানার গেট খুলে দেওয়া হয় তখন থেকেই তারা আসতে শুরু করেন এবং এই গেট খোলা থাকবে, অর্থাৎ চিড়িয়াখানা খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তখন পর্যন্ত তারা আসলে এই বিভিন্ন পশু পাখি উপভোগ করবেন। তো এই ছিল মিরপুরের চিড়িয়াখানা থেকে আমার কাছে থাকা সবশেষ। মিরপুর চিড়িয়াখানা এবং ফ্যান্টাসি কিংডম থেকে ঈদ আনন্দের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তীব্র রোদ, ভ্যাপসা গরম, সাগরও উত্তাল, তাই সৈকতের বালুচরে টানানো হয়েছে লাল পতাকা। এসব উপেক্ষা করেই কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দে মেতেছেন আগতরা। নোনা জলে গা ভেজানো, ছবি তোলা কিংবা বালিয়াড়িতে ঘোড়ায় চড়ে উপভোগ করছেন মুহূর্ত। সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। ঈদের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছেন হাজার হাজার পর্যটক। উত্তাল সাগরে সৃষ্টি হয়েছে গর্ত, তার উপর তীব্র রোদ, যে কারণে সৈকতের বালুচরে টাঙানো হয়েছে লাল পতাকা। তারপরও সব বাধা উপেক্ষা করে ঈদ আনন্দে মেতেছেন পর্যটকরা। অনেক ভালো করতেছে, ফ্যামিলি সহ আসছি, অনেক ভালো লাগতেছে, এনজয় করতেছি অনেক। যেহেতু একটু রোদ আছে এটা ম্যাটার করে না, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো লাগতেছে। এখানে খুব ভালো লাগতেছে আমার, আমি প্রথমবার আসছি এখানে। প্রচুর গরম পড়ছে, তাও এই চুবাচুবির মধ্যে ভালো লাগতেছে। সবচেয়ে বেশি পর্যটক মাতোয়ারা নোনা জলে, তাই পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় লাইফগার্ড কর্মীরা নিয়েছেন 3 স্তরের ব্যবস্থা। আর বালিয়াড়ি থেকে হোটেল মোটেল জোনে তৎপর টুরিস্ট পুলিশ। সমুদ্রে কোনো ধরনের টুরিস্ট যেন বিপদ না পড়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি পর্যটকদেরকে হ্যান্ডব্যাগ দিয়ে এবং হুইসেল দিয়ে আমরা যেন কাছাকাছি রাখার জন্য। পর্যটকরা নির্বিঘ্নে নিলিবিলি নিরাপদভাবে তাদের এই সাগর দর্শন করতে পারে, এর জন্য আমরা সদা তৎপর আছি। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ঘুরছেন হিমছড়ি, ইনানি, পাতওয়ার টেক ও মেরিন ড্রাইভ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে আছেন ইকরামুল কবির এবং নরসিংদী ড্রিম হলিডে পার্কে আছেন আশিকুর রহমান পিয়াল। শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি দেশের অন্যতম একটি মনোরম পর্যটন কেন্দ্র সাদা পাথর পর্যটন কেন্দ্রে। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রটি অন্যান্য যে পর্যটন কেন্দ্র আছে তার থেকে একটু ভিন্নতা এর কারণে হচ্ছে গিয়ে এই যে পর্যটন কেন্দ্রটি রয়েছে এর উপরে রয়েছে মেঘালয় 7টি পাহাড় এবং 7টি পাহাড় থেকে ঝর্ণার পানি নেমে এসে স্বচ্ছ পানি পাথরের সাথে একটি মিতালি করেছে। একেবারে এই স্বচ্ছ পানিতে গোসল করার জন্য বা এই গরমের মাঝে একটু পানি স্পর্শ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। এই মুহূর্তে যদি বলি অন্তত 10,000 পর্যটক রয়েছে এই সাদা পাথর পর্যটন কেন্দ্রে এবং এই পর্যটন কেন্দ্রে আসা সিলেট থেকে অত্যন্ত সহজতর একটি জায়গা এবং 35-36 কিলোমিটার দেশের অন্যতম একটি সুন্দর সড়ক যোগে এসে ভোলাগঞ্জ থেকে নৌকা যোগে এখানে আসতে হয়। 10 থেকে 15 মিনিট লাগে সেই ইঞ্জিন চালিত নৌকা করে এখানে আসে এবং আসার পরে পর্যটক যারাই যেখান থেকে আসুক না কেন তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং খুবই অন্যান্য জায়গা যেগুলো আছে দেশের যে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো আছে সেই পর্যটন কেন্দ্রগুলো থেকে এইটার একটি ভিন্নতা রয়েছে। 12 মাস এখানে পানি থাকে, বন্যার সময় বা ভারতের ঢল যখন যাবে এই ঢলে এই জায়গাটি পরিপূর্ণ হয়ে যায়, পরে 1 দিন বা 2 দিন পরে আবার ঢলের পানি নেমে যায়। সবকিছু মিলে বলা যায় একটি মনোরম এই পর্যটন কেন্দ্রে এসে পর্যটক যারা আছে বিভিন্ন প্রান্ত থেকে দেশে অত্যন্ত সুন্দরভাবে সারাদিন কাটিয়ে দিতে পারে এই পর্যটন কেন্দ্র। মোটামুটি এই ছিল সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে সবশেষ। এবার আমি চলে যাচ্ছি নরসিংদীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান পিয়াল, তিনি জানাচ্ছেন সেখানকার পর্যটন কেন্দ্রের খবর। ঈদের যে ছুটি সেই ছুটির সময় কিন্তু দর্শনার্থীদের কিন্তু সবচেয়ে বেশি পছন্দ থাকে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। সেই ড্রিম হলিডে পার্কে কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু আমরা যে বিষয়গুলো দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং দর্শনার্থীরা কিন্তু দুপুরের পর থেকে কিন্তু এই পার্কে কিন্তু প্রবেশ করা শুরু করেছে এবং আপনাকে জানিয়ে রাখছি যে আজকে প্রচন্ড গরম, সেই গরমের কারণে কিন্তু দর্শনার্থীরা কিন্তু ড্রিম
হলিডে পার্কের যে দেশের সবচেয়ে বড় ওয়াটার পার্কটি আছে, সেই ওয়াটার পার্কে কিন্তু প্রথমেই তাদের পছন্দের জায়গায় রেখে কিন্তু প্রবেশ করা শুরু করেছে এবং এই প্রচন্ড গরমের মধ্যে তারা পানিতে নেমে কিন্তু হই হুল্লোড় করছে। শিশু কিশোর বৃদ্ধ সব বয়সের মানুষ কিন্তু এই গরমের মধ্যে কিন্তু ঈদের যে আনন্দ, সেই আনন্দটুকু কিন্তু আজকে তারা ভাগাভাগি করে নিচ্ছে। এই জায়গায় আপনি দেখছেন যে ডিজে মিউজিক এবং বাংলা গানের তালে তালে কিন্তু এখানে কিন্তু দর্শনার্থীরা তাদের যে ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু দ্বিগুণ কিন্তু তারা উপভোগ করছে। এবং আপনাকে জানাই যে এই যে আজকের যে দর্শনার্থীরা এখানে প্রবেশ করছে, সেজন্য কিন্তু পার্ক কর্তৃপক্ষ কিন্তু এখানে নিজস্ব আনসার বাহিনীর পাশাপাশি কিন্তু পুলিশের যে কড়া নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করেছে। এই ছিল নরসিংদী থেকে ঈদ বিনোদনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নরসিংদী ও সিলেটে। ঈদের দ্বিতীয় দিনে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে ভিড় জমাচ্ছেন সিনেমা প্রেমীরা। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে আছেন সহকর্মী মহিব আল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা দেখেছি, তবে এবছর কোরবানি ঈদের জন্য কম হলেও তবে সিনেমা হলে দর্শকদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, এমনটাই আমাদের চোখে পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছে স্টার সিনেপ্লেক্সে, যেখানটায় এসে আমি ইতিমধ্যে দুটি শো শেষ হয়েছে। শেষ হওয়ার পরে টিকিট কেটে দর্শকরা কিছুক্ষণ আগেই নতুন আরেকটি শোতে ঢুকেছেন সিনেমা দেখতে। আমরা দেখেছি এখানকার যে দর্শকরা, বাংলা সিনেমার যে দর্শক রয়েছেন তার মধ্যে শাকিব খানের সবচেয়ে বেশি তাণ্ডব সিনেমাটির দর্শক সংখ্যা বেড়েছে। পাশাপাশি এশামাডা যে সিনেমাটি রয়েছে সেটিও চলছে, আরেকটি সিনেমা উৎসব, সেই উৎসব সিনেমাটিও চলছে। ব্যাপক উদ্দীপনা নিয়ে দর্শকরা সিনেপ্রেমীরা হলে এসেছেন এবং এই যে দর্শকদের বাংলা সিনেমার প্রতি একটা ভালোবাসা, সেই ভালোবাসার জায়গাটার বহিঃপ্রকাশ করছেন। আমরা বিগততেও দেখেছি বাংলা চলচ্চিত্রগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, আসলে নতুন ধারায় নতুনভাবে নির্মাণের কারণেই এই চলচ্চিত্রটি এগিয়ে যাচ্ছে। এছাড়াও দেশের যে প্রেক্ষাগৃহ সিনেমাগুলো মুক্তি পেয়েছে, 134টি সিনেমা হলে শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমাটি মুক্তি পেয়েছে। এছাড়াও বাকি যে সিনেমাগুলো রয়েছে সবগুলোই সিনেমা দর্শক দেখতে হলে ছুটে আসছেন, যদিও কিছুটা দর্শক সংখ্যা কম। এই ছিল আমার কাছে স্টার সিনেপ্লেক্স থেকে সর্বশেষ। ঈদের পরদিনও গ্রামে ছুটছেন রাজধানীবাসী। ট্রেনের ভেতরেও নেই তিল ধারণের ঠাঁই। ঝুঁকি নিয়ে অনেকেই উঠছেন ছাদে। আর বাস কাউন্টার ও লঞ্চে ভিড় থাকলেও ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি জানান যাত্রীরা। এদিকে যানজটের ভোগান্তি এড়াতে আগে ভাগেই ঢাকায় ফিরছেন অনেকে। স্বজনদের সান্নিধ্য পেতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়েছেন অনেকেই। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করে আগেভাগেই নগরীতে ফিরতেও শুরু করেছেন কর্মজীবীরা। রোববার ভোর থেকে রাজধানীর বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে চোখে পড়ে ঘরমুখী মানুষের ভিড়। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় ছিল যাত্রীর। ট্রেনে তিল ধারণের ঠাঁই ছিল না। টিকিট কেটেও সিট না পেয়ে ট্রেনের ছাদে উঠতে বাধ্য হন অনেকে। টিকিট আছে, তারপরে সিট পাচ্ছি না। ভাবছিলাম ঈদের পরের দিন গেলে একটু নিরিবিলি যেতে পারবো, কিন্তু যেতে পারতেছি না। বউ বাচ্চা দাঁড়াই আছে, টিকিট পাচ্ছিলাম না, এই কারণে ইচ্ছে এসে যাচ্ছে। কুরবানির ঈদ না গেলে বাবা মায়ের অনেক মন খারাপ হয়, তো সেই জন্য যাওয়া। টিকিট আমরা আগে পাইনি, এই জন্য আর কি ঈদের পরের দিন টিকিট কাটা হয়েছে। আমরা বাপ মার সাথে ঈদ কাটাতে বাড়ি যাচ্ছি। মহাখালী বাস টার্মিনালের কাউন্টারগুলোতে ভিড় করেন বিভিন্ন রুটের যাত্রী। যাত্রাপথে ঝক্কি ঝামেলা এড়াতে ঈদের দ্বিতীয় দিন ঢাকা ছেড়ে যাচ্ছেন তারা। চিন্তা করলাম যে ঈদের পরে গেলে একটু ফ্রি পাবো, এখন দেখি যে ঈদের পরে সেম অবস্থা। গ্রামে বেশি আনন্দ মজা হয়, গ্রামে বেশি, কারণ হচ্ছে ওইখানে সব ফ্যামিলির সবাই ওইখানেই থাকে। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেও যাত্রী বোঝাই করে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় লঞ্চ। ভিড় এড়াতে ঈদের পরদিন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন অনেকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
দুপুরে চট্টগ্রামের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সংশয় প্রকাশ করেন তিনি। বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাইলেও পক্ষপাত করে এপ্রিলে নেয়ার পায়তারা চলছে। এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে বলে শঙ্কা জানান আমির খসরু। ডিসেম্বরের মধ্যে যেটা মতামত সৃষ্টি হয়েছে সেই মতামতের বাইরে গিয়ে এপ্রিল কেন, এটাই তো প্রশ্ন। যারা এটা প্রভাবিত করে সে জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। এটা একটা গভীর সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে, এবং এটার উদ্দেশ্য নিয়ে যথেষ্ট প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে। কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। প্রধান উপদেষ্টার সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উৎসাহ। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। সোমবার 4 দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। 4 দিন ব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা। সফর ঘিরে প্রবাসীদের নানা দাবি দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। দেশের প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, দেশমাতৃকা দেশপ্রেমের প্রয়োজনে আমরা উনাকে স্বাগত জানাবো, উনাকে সম্মাননা দেব। বাংলাদেশের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে এই ডক্টর ইউনূসের কাছে, কাজে আমাদের প্রয়োজনে আমরা উনাকে সহযোগিতা করতে চাই। আমরা আশা করি যে এই ব্রিটেনের সাথে বাংলাদেশের একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে। সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলাপাড়া পরিদর্শনে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। স্থানীয় কমিউনিটির সঙ্গে আলাপচারিতার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ উঠে আসে। রাজা তৃতীয় চার্লস ডক্টর ইউনূসের সঙ্গে তার সম্পর্কের কথা বলেন। খুব ভালো সম্পর্ক তাদের। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরে বেশ খুশি তিনি। প্রধান উপদেষ্টা হওয়ার পর এবারেই প্রথম লন্ডন সফরে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ। প্রবাসীদের প্রত্যাশা, চলমান বাংলাদেশের সংকট কাটিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবেন তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোরবানির চামড়া নিয়ে এবারও হতাশা। বিক্রি হচ্ছে পানির দরে। 50 থেকে 100 টাকায়ও কিনতে অনীহা আড়তদারদের। সিন্ডিকেটকে দায়ী করছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। চিড়িয়াখানায় শিশুদের উচ্ছ্বাস। সারা দেশেই বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজ। এবং অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় বিএনপি নেতা আমির খসরুর। পক্ষপাত দুষ্টভাবে এপ্রিলে ভোট নেয়ার পায়তারা। গভীর সংকট তৈরির শঙ্কা। এ ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।